উফ ভাই, হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল প্রায়। 63 বছরের এই বৃদ্ধ আমার এই হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা, আপনাদের কি অবস্থা সেটা তো বুঝতেই পারছি। বাংলাদেশ ক্রিকেট টিম কি শুরু করেছে, তারা কি সহজ করে কোনো ম্যাচ জিতবে না? হ্যাঁ, জিতেছে শেষ পর্যন্ত, সেটাই আমরা খুশি। কিন্তু সহজ ম্যাচ কঠিন করে জেতাটাকে তো একটা আর্টের পর্যায়ে তারা নিয়ে গেল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটাতে যেটা হয়েছে, সেকেন্ড ম্যাচেও সেটা হয়েছে। নিশ্চিত জেতা ম্যাচ, প্রায় নিশ্চিত হেরে যাওয়ার অবস্থায় চলে গিয়ে সেইখান থেকে আবার আমরা খেলাটা জিতে গিয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সাইড বিজনেসের বুদ্ধি দিতে পারে, বিজনেস না, জনস্বার্থে বলতে পারেন যে হার্টের ওষুধ তৈরি করার একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করতে পারে, বিসিবি ফার্মা কিংবা বাংলাদেশ টাইগার্স ফার্মা, এই জাতীয় নাম টাম দিয়ে ওই ওষুধ নিয়েই বাংলাদেশ ক্রিকেট টিমের খেলাটা দেখতে হবে, বসতে হবে। খুব আনন্দ নিয়ে কথাগুলো বলছি, খুব হালকার স্বরে বলছি, খুব কৌতুক করে বলছি, কেননা শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতে গিয়েছি। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে আমরা জিতে গিয়েছি আমাদের নিজস্ব ব্যাটিং এর ওই একটা পর্যায়ে গিয়ে বড় ধরনের গোলমেলের ডিসিশন সত্ত্বেও সিরিজটা আমরা এখন 2-0 ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছি। সেকেন্ড ম্যাচে 5 বল হাতে রেখে মাত্র 2 উইকেটে আমাদের জয়। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের জয়টা আরো শ্বাসরুদ্ধকর, অথবা 2 ম্যাচের মধ্যে কোনটা বেশি শ্বাসরুদ্ধকর সেটা নিয়ে আপনি আলোচনা করতেই পারেন। টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েও নানান বিতর্কের জায়গা তো থেকেই যাচ্ছে। যেমন প্রথম ম্যাচে আমাদের কি হয়েছিল যে আফগানিস্তান আগে ব্যাটিং করে 151 রান তুলেছিল। বাংলাদেশের এই সেকেন্ড ম্যাচটাতে আমাদের বিপক্ষে আফগানিস্তান আগে ব্যাটিং করে 147 রান তুলেছে, মোরলেস সেম। প্রথম ম্যাচে আমরা বিনা উইকেটে 109 রানে পৌঁছে গিয়েছিলাম, সেকেন্ড ম্যাচে অবশ্য আমরা 24 রানেই 3 উইকেট হারিয়ে ফেলেছিলাম, ফলে এই জায়গাটাতে ডিফারেন্স রয়েছে। কিন্তু প্রথম ম্যাচে আমাদের যেই জায়গাটাতে সবচেয়ে বড় আলোচনা সমালোচনার জায়গা, যে ওইখানটাতে 25 বলের মধ্যে আমরা মাত্র 9 রান তুলতে 6টা উইকেট হারিয়ে ফেলেছি, নিশ্চিত জেতা ম্যাচটা, নিশ্চিত পরাজয়ের দিকে এগোচ্ছিলাম। ভাই এই ম্যাচেও তো একই অবস্থা, আমাদের 24 রানে 3 উইকেট চলে গিয়েছে, তার মধ্যে 2 ওপেনার তানজিদ তামিম, পারভেজ ইমন তারা আউট হবেন তাড়াতাড়ি, সেটা প্রত্যাশিতই ছিল। পরপর 2 ম্যাচ ভালো খেলে ফেললে তো নিজেদের গায়ে চিমটে মেরে তাদের দেখতে হবে যে এটা কি আসলে ঠিক কিনা। কিন্তু এরপরে শেষ বেলায় গিয়ে যে জয়ের নায়ক শহীদুল ইসলাম হয়ে যাবেন ভাই, এইটা তখনও বোঝা যায়নি, বোঝা যাওয়ার কোনো কারণও ছিল না। আমি ইমন আর তানজিদের কথা বলছিলাম, সাইফও শুরুতে আউট হয়েছেন, সেইখান থেকে আমাদের একটা পার্টনারশিপ হলো, জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারি। সেই পার্টনারশিপে বাংলাদেশ কিন্তু খারাপ অবস্থাটা কাটিয়ে উঠে মোটামুটি একটা কমফোর্টেবল অবস্থার দিকেই আমরা চলে যাচ্ছিলাম। জাকের আলী অনেক, যিনি প্রচন্ড রকম চাপের মধ্যে রয়েছেন, তাকে এই ম্যাচটাতে অবশেষে তিনি কিছু রান পেয়েছেন, 32 রান করেছেন, তিনি অবশেষে ছক্কা মেরেছেন। লাকি ক্যাপের অবদানটা যারা কমেন্ট্রি নয় আড্ডা দেখেছেন তারা সেটা জানেন। যাক, সেটা নিয়ে আর শুধু শুধু বলছি না, মজা করে বলছি ভাই, এটা সিরিয়াস কিছু না। জাকের আজকের ম্যাচটাতে অবশেষে কিছু রান পাওয়াটাতে সেটা তার জন্য একটু রিলিফ হয়েছে, কিন্তু আউটটা তার খুবই আনফরচুনেট। কেননা ওই সময়টা তিনি যখন ক্র্যাম্প করলেন রাশিদ খানের একটা বলে 4 মারতে গিয়ে, ভেরি নেক্সট ডেলিভারিটাতে তিনি এইভাবে এলবিডব্লিউ হয়ে যাবেন, ভেরি নেক্সট ডেলিভারিটাতে। সো এই জায়গাটাতে আমাদের ক্রিকেটীয় সেন্স, সেটা তো একটা বড় জায়গা, প্রশ্নের জায়গা তৈরি করে। এবং ওইখানটাতে যখন আমাদের সেই 56 রানের পার্টনারশিপটা ব্রেক করলো, আগের দিনের কথা মাথায় রাখলে একটুখানি অনিশ্চয়তার জায়গা তৈরি হওয়া স্বাভাবিক না? স্বাভাবিক। সেই স্বাভাবিকতাটাকে আবার আমরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলাম নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারির পার্টনারশিপে। শামীম আগের পার্টনারশিপটাতে যেমন জাকেরকে সঙ্গ দিয়েছেন, এইখানেও নুরুল হাসান সোহানের সঙ্গে সঙ্গ দিচ্ছিলেন। এবং এমন একটা অবস্থায় আমরা চলে গিয়েছিলাম যে 14 ওভার শেষে আমাদের আর শেষ 6 ওভারে 36 বলে 47 রান প্রয়োজন, হাতে আছে 6 উইকেট, উইকেটে 2 সেট ব্যাটসম্যান শামীম এবং সোহান। বাংলাদেশের জন্য এই ম্যাচটা সেখান থেকে তো সহজেই জেতার কথা, কিন্তু সহজে যদি আমরা জিতি তাহলে হবে কিভাবে? আমাদের এইখানটাতে এরপরে আমরা ঠিকই সেই নির্বোধের মতো ব্যাটিং এর যে পুনরাবৃত্তি প্রথম ম্যাচের মতো, সেটার আবার আমরা এই ম্যাচটাও দেখতে পেলাম। শামীম পাটোয়ারিও হয়তো একটা রিভার্স মানে কি সুইচ হিট করতে গিয়ে নিজের উইকেটটা দিয়ে আসলেন, দুর্দান্ত একটা ক্যাচের শিকার তিনি হয়েছেন, সেটা সত্যি কথা। কিন্তু ওই সময় ওই শটটা তিনি যেভাবে খেলতে চেয়েছেন সেইটাকে কোনোভাবে আসলে ওইটা অ্যাকসেপ্টেবল না। তারপরও 5 ওভারে 44 রান দরকার। নুরুল হাসান সোহান এবং নাসুম আহমেদ ওই ওভারে 2টা ছক্কা মেরে দিলেন মোহাম্মদ নবীকে, এবং সেই 2 ছক্কাতে ম্যাচটা আমাদের জন্য জলবত্তরলং হয়ে গেল অ্যাপারেন্টলি। কেননা শেষ 4 ওভারে 24 বলে 28 রান প্রয়োজন। এইখান থেকে আমরা ম্যাচ আর হারি কিভাবে? কিন্তু আমরা তো ভাই হারি কিভাবে বললে হবে না, কেননা ওই ওভারটাতে রশিদ খানের আমরা মাত্র 2 রান তুলতে পারি, এবং শেষ বল আমরা জানি রশিদ খানের এটা লাস্ট ওভার, এই দিনে এটা হচ্ছে 4th ওভারের শেষ বল, সেই বলটাতেও নাসুম আহমেদ বিগ শট খেলার চেষ্টায় তিনি বোল্ড হয়ে গেলেন। এখন নাসুমের উইকেটটা জাস্ট অ্যানাদার উইকেট আপনি ভাবতে পারেন, তিনি এর আগে 4 ছক্কা মেরে গেছেন, কাজ সহজ করে দিয়েছেন, ঠিক আছে, যে কয়েকটা রান করেছেন সেটাই বোনাস, সবই ঠিক আছে। কিন্তু ভাই কমন সেন্সের তো একটা ব্যাপার রয়েছে,
ক্রিকেটীয় সেন্সের তো একটা ব্যাপার রয়েছে যে ওই বলটা রশিদ খানের যদি আমরা খেলে দিতে পারি তাহলে আমাদের জন্য কাজটা আরো কত বেশি ইজি হয়ে যায় না, সেটা আমরা করতে পারি নাই এবং কাজটা আমরা আরো বেশি কঠিন করে ফেললাম নেক্সট ওভারে যখন মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন দুইজনই আউট হয়ে গেলেন। অল অফ এ সাডেন আমরা দেখতে পেলাম যে আমাদের 2 ওভারে 19 রান প্রয়োজন এবং আমাদের উইকেট আছে মাত্র 2টা। শুধুমাত্র আমাদের ব্যাটসম্যান বলতে আছেন নুরুল হাসান সোহান, যিনি আগের দিন বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন এবং এই দিনও তিনি বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। ওই 19 নাম্বার ওভারটাতে তিনি যখন ওই প্রথম বলটাতে যে ছক্কাটা মারলেন সেই ছক্কাতেই কিন্তু বাংলাদেশের ম্যাচ জয় একেবারে নিশ্চিত হয়ে গেল। তবে দ্বিতীয় বলে আবার একটা সিঙ্গেল নিয়ে তিনি শরীফুলকে যখন স্ট্রাইক দিলেন, আমি শুরুতের দিকে বলছিলাম আলোচনা যে শরীফুল যে ভাই ব্যাট হাতে এরকম নায়ক হয়ে উঠতে পারবেন সেটা আমরা কে ভেবেছিলাম। বরং আমি ওই কমেন্টে আড্ডায় বলছিলাম যে সেকেন্ড বল শেষে কি কারণে শরীফুলকে স্ট্রাইক দিতে হবে, নুরুল হাসান সোহান অন্য প্রান্তে 21 বলে 31 রানে নট আউট, এই অবস্থাতে তো আমরাই ম্যাচ জয়ের জন্য সোহান যত বেশি সময় ধরে স্ট্রাইকিং এন্ডে থাকবে, এটা আমি এখনো স্ট্যান্ড করি। আমি এটা এখনো মনে করি যে অবশ্যই সোহান যতটা সময় ব্যাটিংটা করতে পারতেন বাংলাদেশের জয়ের চান্স সেটা বাড়তো, কিন্তু শরীফুলের আজকে দিনটা ছিল। শরীফুল যে বোলিং করেছেন অত দুর্দান্ত, 4 ওভার বোলিং করে যে মাত্র 13টা রান দিয়েছেন আমরা মনে রেখেছি, আমরা সেভাবে মনে রাখিনি, কিন্তু ব্যাট হাতে শরীফুল ওই ওভারে যে 4টা বল পেলেন, হোয়াইট হলো, দৌড়ে রান নিলেন, রিস্কি রান নিলেন, কিন্তু ওইখানটা থেকে যে একটা স্ট্রেট 4 মারলেন বাংলাদেশের জন্য সহজ হয়ে গেল। শেষ বলটাতে সিঙ্গেল নিয়ে আবার স্ট্রাইকটা তার কাছে রাখার কি দরকার ছিল, এমন কথাও তো আমরা বলছিলাম। লাস্ট ওভারে 2 রান প্রয়োজন, এখন শেষ ওভারে হাতে 2 উইকেট নিয়ে 2 রান প্রয়োজন, স্ট্রাইকে শরীফুল থাকলে সেই চান্স বেশি বাড়বে নাকি লাস্ট বলটাতে আমরা সিঙ্গেল না নিয়ে যদি 3 রানও প্রয়োজন থাকতো, নুরুল হাসান সোহান স্ট্রাইকে থাকতো, সেইটা বেশি ভালো হতো। আমি অবশ্যই এখনো মনে করি যে লাস্ট বলটাতে সিঙ্গেল না নিয়ে যদি সোহান স্ট্রাইকে থাকতেন 3 রান, 1টা রান বেশি হওয়া সত্ত্বেও আমাদের জয়ের চান্সটা বাড়তো। কিন্তু সেইটা বড় আলোচনা, অন্য ম্যাচের আলোচনার জন্য, আমাদের মেন্টালিটির আলোচনার জন্য। কিন্তু এই ম্যাচটাতে শরীফুল লাস্ট ওভারের প্রথম বলটা তো আবার স্ট্রেট একটা 4 মেরে দলকে জিতিয়ে দিয়েছেন। 6 বলে 11 রান করেছেন এবং তিনি দলকে জেতানোর পর সোহান অন্য প্রান্ত থেকে গিয়ে তাকে এইভাবে আর কি মাথা নত করে কুর্নিশ করার মতো একটা ভঙ্গি করেছেন। তার এই ব্যাটিং প্রয়াসটাকে তিনি ওই সম্মানটা জানিয়েছেন। কিন্তু এই ম্যাচটাতে এক প্রান্তে আগলে রেখে নুরুল হাসান সোহান বাংলাদেশের জয়ের নায়ক, কারণ তিনিও একটা সাইড যদি স্টেডি না করতেন, অল অফ এ সাডেন আমাদের যে কলাপসটা হয়ে গিয়েছিল জাকেরের আউট হওয়ার পর, তার চেয়ে বেশি করে শামীম পাটোয়ারির আউট হলেন, পরের ওভারটাতে সাইফুদ্দিন আউট হয়ে গেলেন, ওইখানটাতে রিশাদ আউট হয়ে গেলেন, তার আগে নাসুম আউট হয়ে গেলেন। আমরা ওই সময়টাতে আবারও প্রথম ম্যাচের মতো প্যানিক করছিলাম এবং অন্য প্রান্তে আরেকজনকে, এরকম ঠান্ডা মাথার একজনকে খুবই প্রয়োজন ছিল, সেই সাপোর্টটা ছিল নুরুল হাসান সোহান দিয়েছেন এবং সময় মতো যে 2টা ছক্কা যে তিনি মেরেছেন সেইটা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ আসলে ছিল। লাস্ট ওভারে গিয়ে শেষ বেলায় গিয়ে শরীফুল ইসলাম বাংলাদেশের ব্যাট হাতে জয়ের নায়ক হয়ে উঠলেন। আমাদের ব্যাটিং এর এই মাঝখানের জায়গাটাতে ব্যাটসম্যানদের সিদ্ধান্ত, প্রবল প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলোকে একপাশে সরিয়ে রেখে ম্যাচটা বাংলাদেশ জিতে গিয়েছি আমরা। আর ওই যে ওরা যে 147 রান করেছিল সেইখানটাতে পাওয়ার প্লেতে আমরা কোনো উইকেট তুলে নিতে পারিনি। তবে এরপরে গিয়ে রিশাদ 8 ওভারে ফার্স্ট ব্রেক থ্রু দিলেন। আফগানিস্তানের স্কোরটা কিন্তু 10 ওভার শেষে তারা 1 উইকেটে 69 ছিল, কিন্তু পরের 10 ওভারেও তারা মাত্র 78 রানই যোগ করতে পেরেছে। কোনো একটা সময় যে তারা আমাদেরকে খুব স্কোরিং রেটটা বাড়িয়ে নিয়ে বাংলাদেশকে প্রেসারে ফেলতে পারবেন সেই জায়গাটা করতে পারেনি। আমাদের বোলারদের এই জায়গাটাতে ডেফিনেটলি ক্রেডিট রয়েছে। শরীফুলের কথা বলছিলাম, সাইফুদ্দিন উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 22 রান দিয়েছেন। মুস্তাফিজ আজকে এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভার 40 দিয়েছেন। রিশাদও এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভার 45 দিলেও তিনি 2টা উইকেট সেই জায়গাটাতে পেয়েছেন। তারপরেও সব মিলিয়ে বাংলাদেশ একটা গুড একটা বোলিং এফোর্ট, ওর নাসুম হচ্ছে 25 রান উইকেট পেয়েছেন, গুড বোলিং এফোর্টে ওদেরকে 147 রানে আটকে রাখতে পেরেছিলাম। আর শেষ বেলায় গিয়ে কিভাবে আমরা ম্যাচটা জিতলাম, ব্যাটিং এ আমরা কি সহজ ম্যাচ কঠিন করে হার্টের উপরে চাপ ফেলে দিয়ে কিভাবে আমরা ম্যাচটা জিতেছি সেটা তো দেখলামই। এবং তাতে আমাকে যদি বলেন যে আসলে টার্নিং পয়েন্ট কোনটা, কোন জায়গাটাতে বাংলাদেশের এই ম্যাচ জয়টা একেবারে নিশ্চিত হয়েছে, সত্যিকার অর্থে বাংলাদেশ টিমের অবস্থা বিবেচনা যদি আমি করি তাহলে আমার কাছে মনে হয় যে ওই যে 19 নাম্বার ওভারে আমাদের 2 ওভারে 19 রান প্রয়োজন এবং 19 নাম্বার ওভারের প্রথম বলটাতে যখন নুরুল হাসান সোহান ছক্কাটা মারলেন, অল অফ এ সাডেন যেটা 12 বলে 19 ছিল 11 বলে 13 রান হয়ে গেল। হাতে 2 উইকেট ছিল বটে, তারপরে তিনি স্ট্রাইকটা শরীফুলকে দিয়েছেন বটে, কিন্তু ওই ছক্কাটা আমার কাছে মনে হয় ম্যাচের কনটেক্সটে খুব গুরুত্বপূর্ণ, ভেরি ক্লোজ টু ওই যে 1 ওভারে যে 2টা ছক্কা, 5 ওভারে 44 রান প্রয়োজন ছিল তখন নাসুম আর সোহান যে 2টা ছক্কা মারলেন, ওই 2টা ছক্কা আসলে সমান গুরুত্বপূর্ণ। তারপর আমি 19 নম্বর ওভারে সোহানের ওই ছক্কাটাকে মনে করছি বাংলাদেশকে আসলে এই লাইনটা ক্রস করে দিয়েছে, বাংলাদেশকে এই ম্যাচটা জিতিয়ে দিয়েছে। মোমেন্ট যদি আমরা বলি, টার্নিং পয়েন্ট যদি বলি, সেটাই আমার কাছে বাংলাদেশের এই ম্যাচ। 2 উইকেটে ম্যাচ জয়, 2-0 ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচের টার্নিং পয়েন্ট। একমত হবেন আপনি আমার সঙ্গে, নাকি আপনার টার্নিং পয়েন্ট অন্য কিছু?